নগরীর প্রাচীন অংশের সরু সরু গলিপথ আর জীর্ণ ভাঙাচোরা দেয়ালের ঘন ছায়ায় একটি ছোট্ট নড়বড়ে ভাড়ার বাড়ি যেন সময়ের অন্ধকারে লুকিয়েছিল, যেখানে প্রতিটি ইটে লেগে থাকা ধুলো আর ভাঙনের গল্প যেন জীবনের কঠিন সত্যকে ফিসফিস করে বলত। সেই বাড়িরই দ্বিতীয় তলার একটি সাধারণ ঘরে বাস করত অনুরাধা, তার মা সাবিত্রী আর অনুরাধার স্বামী বিক্রম। ঘরে জিনিসপত্রে ছিল একেবারে অভাব, কিন্তু খোঁটা আর অভিযোগের ছিল অফুরন্ত ভাণ্ডার। থালাবাসন ছিল অল্প, কিন্তু প্রতিদিনের চিৎকার আর ঝগড়ার আওয়াজ উঠত অনেক বেশি। বিক্রম সকালে বেরিয়ে যেতেন আর গভীর রাতে ফিরতেন। জামাকাপড় সবসময় সাদামাটা, জুতো ক্ষয়ে যাওয়া, পকেট প্রায় খালি, আর চেহারায় ক্লান্তির এমন একটা গভীর প্রলেপ যেন জীবন তাকে বয়সের আগেই বৃদ্ধ করে দিয়েছে। তিনি নগরীর লজিস্টিক্স গুদামে একজন সামান্য ক্লার্কের মতো কাজ করতেন বলে মনে হতো। পাড়াপড়শিরা তাকে সোজাসাপটা, দুর্বল আর কপালের মার খাওয়া মানুষ বলে মনে করত, কিন্তু ঘরের ভেতরে তার অবস্থা এর চেয়েও অনেক বেশি করুণ ছিল। সেই রাতেও যখন তিনি ফিরলেন, দরজা অনুরাধা নয়, তার মা সাবিত্রী খুললেন। চোখে তিরস্কার ভরা ছিল। এসেই গেলে? ঘড়ি দেখেছ নাকি? গরিব মানুষের সময়েরও কোনো জ্ঞান থাকে না, তিনি তীক্ষ্ণ স্বরে বললেন। বিক্রম চুপচাপ মাথা নিচু করে নিলেন। তার হাতে ওষুধের একটা ছোট প্যাকেট ছিল। মাঝি, আপনার কাশির জন্য ওষুধ এনেছি। সাবিত্রী হাসলেন, তবে সেই হাসি কোনো মানুষকে নয়, তার সম্মানকে চিরে দিচ্ছিল। থাক, ওষুধ নয়, ভাগ্য চাই, আর তা তোমার মতো মানুষের সাথে থেকে মেলে না। ঘরের ভেতরে অনুরাধা এলো। একসময় এই অনুরাধাই ছিল যে বিয়ের প্রথম দিন তার হাত ধরে বলেছিল, আমরা বড় ঘরে নয়, বড় মনে থাকব। আজ সেই অনুরাধা তার দিকে এমনভাবে দেখত যেন সে কোনো বোঝা। তুমি আবার দেরিতে এলে, অনুরাধা ভাবলেশীন গলায় বলল। কিছু জরুরি কাজ ছিল, বিক্রম ধীর গলায় বলল। আর মাত্র কয়েকটা দিন অনুরাধা, তারপর সব ঠিক হয়ে যাবে। অনুরাধার মুখ শক্ত হয়ে গেল। 3 বছর ধরে এটাই শুনছি, আর কিছুদিন, একটু অপেক্ষা, আর এই শেষবার। তোমার কাছে আছেটা কি? না টাকা, না পরিচিতি, না সম্মান। শেষমেশ আমি আর কতদিন তোমার ভরসায় নিজের জীবন নষ্ট করতে থাকব? বিক্রম তার চোখের দিকে তাকালো। সেখানে ভালোবাসার শেষ ছাইটুকুও ঠান্ডা হয়ে গিয়েছিল। সাবিত্রী মাঝখানে বলে উঠলেন, আমি তো প্রথম দিন থেকেই বলছিলাম এই ছেলের মধ্যে কিছু নেই, কিন্তু তুই তো এর মিথ্যের স্বপ্নে মজেছিলি। ভালোই হলো, এবার অন্তত বুঝতে পেরেছিস। বিক্রম খুব ধীরে বলল, আমি কখনো মিথ্যে বলিনি। সত্যি? অনুরাধা প্রায় চিৎকার করে উঠল। সত্যিটা হলো আমার বান্ধবীরা, তারা গাড়িতে ঘোরে, ভালো বাড়িতে থাকে, তাদের স্বামীরা নামী মানুষ, আর একটা আমি আছি যাকে প্রত্যেক বিয়ে শাদিতে মানুষ করুণার দৃষ্টিতে দেখে। সে থামল। তারপর ভেতরের আলমারি থেকে একটা ফাইল বের করে তার দিকে বাড়িয়ে দিল। এগুলো ডিভোর্সের কাগজ। বিক্রমের হাত যেন এক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। সে কাগজগুলো নিল না, শুধু অনুরাধার দিকে তাকিয়ে রইল। অনুরাধা, তার গলা কেঁপে গেল, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। তাড়াতাড়ি? সাবিত্রী তেলে বেগুনে জ্বলে উঠলেন। 3টে বছর নষ্ট হয়ে গেল আমার মেয়ের, একে তুই তাড়াতাড়ি বলছিস? ঠিক সেই সময় বাইরে গাড়ি থামার আওয়াজ এলো। জানালা দিয়ে হলুদ আলো ভেতরে এসে পড়ল। সাবিত্রীর মুখে হঠাৎ হাসি ফুটে উঠল। সে তড়িঘড়ি ওড়না ঠিক করলেন আর অনুরাধার দিকে তাকালেন। মনে হয় রোহিত এসে গেছে। রোহিত, সেই লোকটা যে গত 2 মাস ধরে অনুরাধার জীবনে প্রবেশ করেছিল। দামি জামা কাপড়, চকচকে ঘড়ি, মিষ্টি কথা আর প্রতিটি বাক্যে বড় ভবিষ্যতের হাতছানি। সে অনুরাধাকে বলত যে তার ব্যবসা আছে, জমি জমা আছে, যোগাযোগ আছে, এবং অনুরাধা চাইলে সে তাকে রানী করে রাখতে পারে। দরজা খুলল। রোহিত ভেতরে এলো। হাতে ফুলের তোড়া ছিল, মুখে হাসি আর চোখে চালাক চমক। ও, আমি বোধহয় ভুল সময়ে এসে পড়েছি, সে লোক দেখানো সংকোচের সাথে বলল, যদিও সে সব জানত। সাবিত্রী বললেন, না বাবা, একদম ঠিক সময়ে এসেছ। আজ একটা ভুল সম্পর্ক শেষ হচ্ছে। রোহিতের নজর বিক্রমের ওপর পড়ল। সে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল, যাতে দয়ার চেয়ে অপমান বেশি ছিল। আমি আশা করি আপনি বুদ্ধিমানের মতো কাজ করবেন। বিক্রম কিছু বলল না। অনুরাধা ডিভোর্সের কাগজগুলো তার দিকে বাড়িয়ে দিল। সাইন করে দাও। আমাকে শুধু 3টে ঘন্টা সময় দাও। বিক্রম প্রথমবার জোর দিয়ে বলল, শুধু 3 ঘন্টা, আজ রাত 11টা পর্যন্ত। তারপর আমি নিজে সাইন করে দেব, কিছু না বলে, বিনা প্রশ্নে। অনুরাধা অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকালো। 3 ঘন্টায় কি বদলে যাবে? বিক্রমের চোখে একটা যন্ত্রণা ভেসে উঠল, খুব গভীর, খুব ক্লান্ত।
হয়তো সবকিছু, হয়তো কিছুই না। কিন্তু আমার তরফ থেকে এই সম্পর্কের জন্য এটাই শেষ অনুরোধ। সাবিত্রী হাততালি দিয়ে উঠলেন। বাহ, গরিব লোকেরাও কেমন বড় বড় কথা বলতে শেখে। 3 ঘন্টায় আকাশ থেকে রাজপ্রাসাদ নামিয়ে আনবে নাকি? রোহিত হেসে ফেলল। অনুরাধা, এই রকম লোকেরা আশাতেই বাঁচে, আর অন্যদেরও সেই আশাতেই ঝুলিয়ে রাখে। অনুরাধার মুখে কঠোরতা ফিরে এলো। না বিক্রম, আর কোনো অপেক্ষা নয়। আমি অনেক শুনেছি। তুমি আমাকে শুধু স্বপ্ন দিয়েছ, জীবন নয়। বিক্রম কাগজগুলো ধরল, কিন্তু সাইন করল না। সে পকেট থেকে পুরনো ফোনটা বের করল। স্ক্রিনটা বারবার জ্বলছিল। অনবরত কল আসছিল। সে একবার নম্বরটা দেখল, তারপর ফোনটা পকেটে রেখে দিল। অনুরাধা খোঁটা দিল। নাও, আবার কোনো মিথ্যে বাহানা এসে গেছে নিশ্চয়ই। সে কি করে জানবে ওটা কোনো বাহানা ছিল না? ওটা দেশের অতি গোপন নিরাপত্তা সংস্থা থেকে আসা কল ছিল। 3 বছর আগে বিক্রমের নাম বিক্রম ছিল না। তার পরিচয়, তার অতীত, তার পরিবার সবকিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সে দেশের একটা আন্ডারকভার অপারেশনের জন্য নিজের পুরো জীবন বাজি রেখেছিল। তাকে একজন সামান্য মানুষ হয়ে থাকতে হতো, ভিড়ের মাঝে হারিয়ে যেতে হতো, নিজের আসল পরিচয় মুছে ফেলতে হতো। তার উপর একটা অনেক বড় চক্র পর্যন্ত পৌঁছনোর দায়িত্ব ছিল, যারা নগরীতে বারুদ, অস্ত্র আর মৃত্যু সাপ্লাই দিচ্ছিল। তাকে বলা হয়েছিল, যতক্ষণ না মিশন শেষ হচ্ছে, তুমি কারো স্বামী হতে পারো, জামাই হতে পারো, মজুর হতে পারো, কিন্তু নিজের আসল নামে মানুষ হতে পারবে না। আর সে সব মেনে নিয়েছিল। সেই সময়েই অনুরাধার সাথে তার বিয়ে হয়েছিল। সে তাকে সত্যিটা বলতে পারত না। সে শুধু এতটুকুই বলেছিল, আমার ওপর ভরসা রেখো। 3 বছর পর আমি তোমাকে এমন জীবন দেব যে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। কিন্তু ভরসা সময়ের কাছে হেরে গেল। বিক্রম সেই রাতে ঘরের বাইরে বেরোলেন। বারান্দায় দাঁড়িয়ে সে আবার ফোনটা দেখলেন। এবার সে কলটা ধরলেন। অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো, অফিসার, টার্গেট আজ রাতে হাতের মুঠোয়। আপনার উপস্থিতি এক্ষুনি প্রয়োজন। আপনি না পৌঁছলে মাসের পর মাস করা পরিশ্রম শেষ হয়ে যাবে। বিক্রম চোখ বন্ধ করে নিলেন। ভেতরের ঘরে তার সংসার ভাঙছিল, বাইরের নগরীকে বাঁচানোর সময় দাঁড়িয়েছিল। আমি পৌঁছাচ্ছি, সে ধীর গলায় বলল। কল কেটে গেল। সে ভেতরে ফিরলেন। অনুরাধা তখনও কঠোর হয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রী আর রোহিত দুজনের চোখেই অধৈর্য ভাবছিল। বিক্রম অনুরাধার দিকে তাকালো, অনেকক্ষণ ধরে তাকালো, যেন সে তার মুখের শেষ ছবিটা নিজের ভেতরে গেঁথে নিতে চাইছিল। আমি যাচ্ছি, সে বলল। যদি ফিরে আসি তবে হয়তো তুমি আমাকে বুঝতে পারবে, আর যদি না ফিরি তবে শুধু এটুকু মনে রেখো, আমি তোমাকে কখনো ধোঁকা দিইনি। অনুরাধা মুখ ঘুরিয়ে নিল। ন্যাকামি করো না। বিক্রমের ঠোঁট কাঁপল, কিন্তু সে হাসল। বড্ড ভাঙাচোরা হাসি ছিল সেটা। ইস, তুমি যদি একবার আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা পড়তে পারতে। সে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। তার পায়ের শব্দ সিঁড়ি দিয়ে নামতে থাকল। তারপর নিস্তব্ধতায় ডুবে গেল। অনুরাধা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো ভারী বোঝা নেমে গেল। সাবিত্রী তক্ষুনি রোহিতকে বললেন, এবার আর দেরি কিসের? কালী পণ্ডিত ডাকি, বাগদানটা তাড়াতাড়ি সেরে ফেলি। রোহিত হাসল। যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু সেই রাতেই নগরীর বাইরের অঞ্চলে গুলি, সাইরেন আর অন্ধকারের মাঝে সেই মানুষটাই, যাকে একটা পরিবার অপদার্থ মনে করে বের করে দিয়েছিল, মৃত্যুর চোখের দিকে চোখ রেখে দাঁড়িয়েছিল। আর ঘরে বসে থাকা অনুরাধার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সে এইমাত্র কোনো গরিব স্বামী নয়, নিজের জীবনের সবচেয়ে সাচ্চা মানুষটাকে হারিয়েছে। পরের দিন সকালে বাড়িতে অদ্ভুত এক ব্যস্ততা ছিল। সাবিত্রী সকাল সকালই পাড়াতে খবর রটিয়ে দিয়েছিলেন যে তার মেয়ের জীবন থেকে অলক্ষণে বোঝা নেমে গেছে। রান্নাঘরে হালুয়া তৈরি হচ্ছিল, ফোনে আত্মীয় স্বজনদের খবর দেওয়া হচ্ছিল, আর অনুরাধার ঘরে নতুন জামা কাপড় বিছানো ছিল। অনুরাধা আয়নার সামনে বসেছিল, কিন্তু তার মুখে সেই খুশিটা ছিল না যেটা হওয়া উচিত ছিল। সে নিজেকে বোঝাচ্ছিল যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার বারবার বিক্রমের শেষ কথাটা মনে পড়ছিল, যদি ফিরে আসি তবে হয়তো তুমি আমাকে বুঝতে পারবে। সে মাথা ঝাঁকালো। না, সে নিজেকে বলল, এটা ওর অভ্যেস ছিল, আবেগপূর্ণ কথা বলে আটকে রাখা। দুপুর গড়াতেই রোহিত চলে এলো। হাতে দামি ফোন, চোখে কালো চশমা, আর গলায় এমন এক আপনত্ব যা অনেক সময় খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। তৈরি তো? সে হেসে জিজ্ঞেস করল। সাবিত্রী তক্ষুনি বলে উঠলেন, বাস, মেয়েকে একটু সময় দাও। এত বছরের নোংরা কি আর একদিনে পরিষ্কার হয়? 3 জন মিলে ঠিক করল যে সন্ধ্যার মধ্যে ছোট্ট করে নিয়মকানুন সেরে নেওয়া হবে। প্রতিবেশীদের ডাকা হবে। অনুরাধা চাইছিল
সবকিছু তাড়াতাড়ি হোক, যাতে তার পুরনো জীবনের সব চিহ্ন মুছে যায়। কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। সাবিত্রী ভাবলেন কোনো আত্মীয় হবে। দরজা খুলতেই দেখলেন সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, গাঢ় রঙের প্যান্ট, মুখ গম্ভীর। তাদের পেছনে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। এটা কি বিক্রমের বাড়ি? তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল। সাবিত্রীর মুখ বিকৃত হয়ে গেল। ছিল, এখন তার এখানে কোনো সম্পর্ক নেই। আপনারা কে? আমাদের অনুরাধাজির সাথে দেখা করতে হবে। অনুরাধা বাইরে এলো। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জি, আমি অনুরাধা। লোকটি অত্যন্ত আনুষ্ঠানিক গলায় বলল, আমাদের আপনার সাথে কিছু জরুরি কথা আছে। সাবিত্রী মাঝখানে এসে পড়লেন। দেখুন, ও যদি কোথাও ধার দেনা করে পালিয়ে থাকে তবে আমরা দায়ী নই। লোকটি তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তারপর অনুরাধাকে বলল, দয়া করে আমাদের সাথে চলুন, এক্ষুনি। কেন? অনুরাধা ঘাবড়ে গেল। দ্বিতীয় আধিকারিক বললেন, বিক্রমজি আহত। অনুরাধার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কি? ওনার রাতে একটা অপারেশনে গভীর চোট লেগেছে। অপারেশন? সাবিত্রী চমকে উঠলেন। সে আবার কিসের অপারেশন করবে? সে তো গুদামে হিসেবপত্র লিখত। লোকটির চোখে প্রথমবার কঠোরতা ফুটে উঠল। আপনারা তাকে যতটা চিনতেন, সে তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। বাড়িতে পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। অনুরাধা গাড়িতে বসল। সারা রাস্তা তার হৃৎস্পন্দন বেপরোয়া ছিল। নগরীর যে অংশে গাড়ি পৌঁছাচ্ছিল সেটা সে আগে কখনো দেখেনি। কড়া নিরাপত্তা, বন্ধ গেট, সশস্ত্র জওয়ান। এটা কোনো সাধারণ হাসপাতাল ছিল না। তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে সাদা আলো ছিল, মেশিনের বিপ শব্দ হচ্ছিল, আর একটা বিছানায় সেই মানুষটা পড়েছিল যাকে কাল পর্যন্ত সে অপদার্থ মনে করত। বিক্রমের বুকে ব্যান্ডেজ ছিল, বাহুতে ক্ষত, কপালে রক্তের হালকা জমাট বাঁধা রেখা। তার মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত ছিল। অনুরাধার মনে হল কেউ তার গলা টিপে ধরেছে। এই সেই মানুষটা যে প্রতিবার বাড়ি ফিরে চুপচাপ জল খেত, কোনো উত্তর না দিয়ে খোটা শুনত, আর প্রতিটা অপমানের পরও তাকে অনুরাধা বলে এমনভাবে ডাকত যেন সেই নামের মধ্যে এখনো প্রেম বেঁচে আছে। ঘরে একজন সিনিয়র আধিকারিক এলেন। বয়স আনুমানিক ৫৫-র কাছাকাছি, চোখে গর্ব এবং ক্লান্তি দুটোই। তিনি বললেন, আপনি অনুরাধা? অনুরাধা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনার সত্যিটা জানা উচিত। আপনার স্বামী কোনো গুদামের সামান্য কর্মচারী ছিলেন না। তিনি গত ৩ বছর ধরে আমাদের জন্য আন্ডারকভার কাজ করছিলেন। নগরীতে ছড়িয়ে পড়া জঙ্গি নেটওয়ার্ক, অবৈধ অস্ত্র আর বিস্ফোরক সাপ্লাই চেন ধরার অপারেশনে উনার অনেক বড় অবদান রয়েছে। গত রাতে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা বড় হামলা রুখেছেন। অনুরাধার মনে হল তার কান দুটো কিছু ভুল শুনেছে। না, তার ঠোঁট কাঁপল। না, আপনারা হয়তো অন্য কারোর কথা বলছেন। আধিকারিক টেবিলে একটা ফাইল রাখলেন। তাতে ছবি ছিল। কয়েকটায় বিক্রম আলাদা আলাদা ছদ্মবেশে ছিল। কোথাও কোনো গুদামের বাইরে, কোথাও সীমান্তে, কোথাও মানচিত্রের সামনে। তারপর একটা কার্ড, তার আসল নাম সহ, অভিজিৎ রায়। অনুরাধার চোখ বড় হয়ে গেল। এটা ওনার আসল নাম, আধিকারিক বললেন। উনি একটি স্বনামধন্য সামরিক পরিবার থেকে এসেছেন। চাইলে আরামের জীবন কাটাতে পারতেন, কিন্তু উনি দেশ বেছে নিয়েছিলেন। অনুরাধা নিজেকে সামলাতে পারছিল না। উনি আমাকে কখনো জানাননি কেন? কারণ উনি জানাতে পারতেন না, আধিকারিক শান্ত স্বরে বললেন। ওনার পরিচয় ফাঁস হয়ে গেলে পুরো অপারেশন শেষ হয়ে যেত। ওনার জীবনও যেতে পারত, আর সেই মানুষগুলোরও যাদের উনি বাঁচাতে চাইতেন। অনুরাধার চোখের জল এক ধাক্কায় পড়ল না। প্রথমে যেন ভেতরে কিছু ভেঙে গেল, তারপর শ্বাস আটকে গেল, তারপর চোখ থেকে জল নয়, অনুতাপ বইতে লাগল। তার মনে পড়ল সে প্রতিবার দেরিতে কেন ফিরত, সে ফোন কেন লুকিয়ে রাখত, তার জামাকাপড়ে মাঝে মাঝে ধুলোর চেয়েও বেশি অন্য কোনো মানসিক চাপ কেন লেগে থাকত, সে হঠাৎ রাতে বাইরে কেন চলে যেত, আর প্রতিবার একটু অপেক্ষা কেন বলত। তার মনে পড়ল কাল সে তাকে মাত্র ৩ ঘণ্টাও সময় দেয়নি। অনুরাধা হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলা ফেটে গেল। আমি তো তাকে বুঝতেই পারিনি। আধিকারিক ধীরে ধীরে বললেন, উনি শেষ অপারেশনে যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিলেন, যদি আমি বেঁচে যাই তবে হয়তো আজ আমার ঘর বেঁচে যাবে, আর যদি না বাঁচি
তবে অন্তত নগরই বেঁচে যাবে। এটা শুনতেই অনুরাধা কান্নায় ভেঙে পড়ল। সে বিক্রম নয়, অভিজিৎ রায়ের হাত আঁকড়ে ধরল। হাতটা ঠান্ডা ছিল, কিন্তু জীবিত ছিল। সে কাঁদতে কাঁদতে তার হাতে নিজের কপাল রাখল। আমাকে মাফ করে দাও, সে বারবার বলতে লাগল। আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। আমি তোমার চোখের সত্যিটা পড়তেই পারিনি। মেশিনগুলোর ধীর শব্দের মাঝে বিক্রমের আঙুলগুলো সামান্য নড়ে উঠল। অনুরাধা মাথা তুলল। তার চোখের পাতায় নড়াচড়া হল। খুব কষ্টে সে চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা ছিল, কিন্তু যখনই সে অনুরাধাকে দেখল, ঠোঁটে সেই হালকা হাসিটাই ফুটে উঠল। ক্লান্ত, ভাঙাচোরা, কিন্তু অভিযোগহীন। অনুরাধা কেঁদে ফেলল। কিছু বলো না, প্লিজ কিছু বলো না। বিক্রম খুব কষ্টে ফিসফিস করে বলল, তুমি ঠিক আছো তো? অনুরাধার বুক চিরে গেল। যে মানুষটা মৃত্যুর সাথে লড়াই করে ফিরেছে, সে নিজের কষ্টের চেয়ে আগে তার অবস্থা জিজ্ঞেস করছে। আমি ঠিক নেই। অনুরাধা তার হাত ধরে বলল, আমি খুব খারাপ। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি শুধু ৩ ঘন্টা চেয়েছিলে, আর আমি। বিক্রমের চোখের পাতায় যন্ত্রণা নেমে এলো। আমি চেয়েছিলাম, যখন সব শেষ হয়ে যাবে, তখন তোমাকে নিজের নামে ডাকব, নিজের সত্যির সাথে। কিন্তু দেরি হয়ে গেল। না, অনুরাধা প্রায় চিৎকার করে উঠল। এখনো দেরি হয়নি। আমি কোথাও যাব না। আমি এখানেই আছি। আমি তোমার সাথে আছি। বিক্রম চোখ বন্ধ করল। হয়তো সে ক্লান্ত ছিল, হয়তো সে শান্তি পেয়েছিল, হয়তো তার প্রথমবার মনে হল যে তার লড়াই শুধু দেশের জন্য নয়, নিজের ভালোবাসার জন্যও পুরোপুরি হারেনি। ওদিকে বাড়িতে সাবিত্রী আর রোহিত চিন্তিত ছিলেন। রোহিত বারবার ফোন করছিল। সন্ধ্যা পর্যন্ত যখন অনুরাধা ফিরল না, তখন সে হাসপাতালের বাইরে পৌঁছল। কিন্তু সেখানে তার সমস্ত মেকি আভিজাত্য খসে পড়ল। নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরেই যেতে দিল না। রোহিত বুঝে গেল, যে লোকটাকে সে গরিব ভেবে হাসাহাসি করছিল, সে তার চেয়ে অনেক উঁচুতে অবস্থান করছে। আর সাবিত্রী, যখন সে সত্যিটা জানতে পারলেন, প্রথমবারের মতো তার মুখের ভাষা হারিয়ে গেল। কিন্তু অনুতাপের ভাষা বড্ড দেরিতে আসে। সেই রাতে অনুরাধা হাসপাতালের চেয়ারে বসে রইল। সে অভিজিৎ রায়ের হাত ছাড়ল না। সকালের প্রথম আলো যখন ঘরে এসে পড়ল, তখন তার মনে একটাই প্রার্থনা ছিল, ভগবান, এই মানুষটার শ্বাস কেড়ে নিও না। এ সবার বোঝা উঠিয়েছে, শুধু একবার আমাকে ওর কষ্টটা নিতে দাও। পরবর্তী দিনগুলোতে অনুরাধা ঠিকমতো খায়নি, ঘুমায়নি। কখনো ওষুধের সময় দেখত, কখনো ডাক্তারের কথা শুনত, কখনো শুধুই অভিজিৎ রায়ের মুখের দিকে তাকিয়ে থাকত। ওই মানুষটা যে ৩ বছর ধরে ঘরে অপমান সহ্য করে গেছে। ৭ দিন অনুরাধা হাসপাতালেই কাটাল। যখনই অভিজিৎ রায় চোখ খুলতেন, সেই শান্ত চোখ দিয়েই তার দিকে তাকাতেন, যেগুলোতে অভিযোগের লেশ মাত্র ছিল না। আর এই ব্যাপারটাই অনুরাধাকে সবচেয়ে বেশি ভেঙে চুরমার করে দিচ্ছিল। যদি সে তার ওপর রেগে যেত, বকত, খোঁটা দিত, তাহলে হয়তো তার অপরাধবোধ কিছুটা হালকা হতো। কিন্তু অভিজিৎ রায়ের ভেতরটা যেন একটা গভীর নদীর মতো ছিল, খুব শান্ত, খুব গভীর, আর ততটাই একাকী। এক সন্ধ্যায় যখন ডাক্তার বললেন যে এখন বিপদ কেটে গেছে, অনুরাধা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, এবার সব ঠিক হয়ে যাবে। এবার সে তার কাছে ক্ষমা চাইবে, তার সাথে নতুন করে শুরু করবে, তার ক্ষতগুলোর ওপর নিজের ভালোবাসার প্রলেপ লাগাবে। কিন্তু জীবন শুধু অনুতাপে বদলে যায় না। সেই রাতেই অভিজিৎ রায় তাকে কাছে ডাকলেন। অনুরাধা, সে ধীর স্বরে বলল, বসো। অনুরাধা তার মাথার কাছে বসল। চোখ সঙ্গে সঙ্গে ভিজে উঠল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি চাইলে আমাকে কখনো মাফ করো না, কিন্তু আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি সব ঠিক করে দেব। অভিজিৎ রায় তার দিকে তাকালেন। কিছু জিনিস ঠিক হয় না, শুধু স্মৃতি হয়ে থেকে যায়। অনুরাধার বুক কেঁপে উঠল। এমন কথা বলো না। তুমি জানো, সে খুব ধীরে ধীরে বলতে শুরু করল, যখন মানুষ বাইরে লড়াই করে না, তখন তার ক্ষত শরীরে লাগে। কিন্তু যখন সেই মানুষটা ঘরে এসে হারে, তখন ক্ষতটা বুকে লাগে, আর বুকের ক্ষত ব্যান্ডেজ দিয়ে সারে না। অনুরাধার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি তোমার প্রতিটা ক্ষত সারিয়ে তুলব। অভিজিৎ রায় মৃদু হেসে মাথা নাড়লেন। তুমি চেষ্টা করতে পারো, কিন্তু যে ৩ বছর আমি তোমার একটা হাসির জন্য কাটিয়েছি, সেগুলো ফিরে আসবে না। যে রাতগুলো আমি একা ছাদের দিকে তাকিয়ে কাটিয়েছি,
সেগুলো ফিরবে না। যেদিন তুমি আমাকে মানুষের সামনে ছোট বলেছিলে, সেদিন আমার সত্যিটা ভাঙেনি, আমার মন ভেঙেছিল। অনুরাধা কাঁদতে কাঁদতে তার হাত জড়িয়ে ধরল। আমাকে ছেড়ে যেও না। অভিজিৎ রায়ের গলা ধরে এলো, কিন্তু সে নিজেকে সামলে রাখলেন। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি শুধু সেই জায়গাটায় ফিরে যেতে চাই না যেখানে আমি বেঁচে থাকতেও কারুর চোখে মৃত ছিলাম। অনুরাধা নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে ভালোবেসেছিলাম, অভিজিৎ রায় বললেন। খুব সাচ্চা প্রেম, এতটাই যে নিজের পরিচয় লুকিয়েও তোমাকে আপন ভেবেছিলাম। আমি প্রতিটা অপমানের পর নিজেকে এটাই বলে বোঝাতাম যে যখন সত্যিটা সামনে আসবে সব বদলে যাবে। কিন্তু প্রেমের সবচেয়ে বড় ত্রুটি এটাই, সে সত্যিটা সামনে আসার আগেই অনেকটা ভেঙে পড়ে। ঘরে এমন একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যেখানে মেশিনের হালকা আওয়াজটাও ভারী লাগছিল। কি, তুমি কি আমাকে দ্বিতীয় সুযোগ দেবে না? অনুরাধা অতি কষ্টে বলল। অভিজিৎ রায় চোখ বন্ধ করলেন। মন দেওয়া সহজ নয় অনুরাধা, ভাঙা মনটা সেই একই হাতে ফিরিয়ে দেওয়া খুব কঠিন। কথা শুনে অনুরাধা চেয়ারে বসতেই কেঁদে ফেলল। সে প্রথমবার বুঝতে পারল যে ক্ষমা পাওয়া গেলেও সম্পর্ক সবসময় ফিরে পাওয়া যায় না। কিছুদিন পর অভিজিৎ রায় হাসপাতাল থেকে ডিসচার্জ হলেন। তার জন্য সরকারি সম্মানের প্রস্তুতি চলছিল, তবে তার পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব ছিল না। তাকে নিরাপদ স্থানে রাখা হবে। যাওয়ার আগে সে একটা ফাইল অনুরাধার হাতে দিলেন। এটা কি? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আমাদের ভাড়ার বাড়ির রসিদ, তোমার নামের ব্যাংক অ্যাকাউন্ট আর কিছু টাকা। 3 বছরে যতটা বাঁচাতে পেরেছি তোমার জন্য রেখেছি। তোমাকে যেন কখনো কারোর কাছে হাত পাততে না হয়। অনুরাধার বুক ফেটে গেল। আমি টাকা চাই না, আমি তোমাকে চাই। অভিজিৎ রায়ের চোখ প্রথমবার পুরোপুরি ভিজে গেল। আর আমি সেই অনুরাধাকে চেয়েছিলাম, যে আমার দারিদ্র্য নয়, আমার মন দেখত। কিন্তু হয়তো সে কোথাও মাঝ রাস্তায় হারিয়ে গেছে। সাবিত্রীও সেখানে এসেছিলেন। তাকে আর আগের মতো দেখাচ্ছিল না, তার গলা নিভে গিয়েছিল। বাবা, তিনি বললেন, আমার ভুল হয়ে গেছে। অভিজিৎ রায় সম্মানের সাথে মাথা নিচু করলেন। ভুল তখন হয় যখন মানুষ অজান্তে আঘাত দেয়। আপনি তো প্রতিবার ভেবে চিনতে শব্দ বেছেছিলেন। সাবিত্রীর কাছে কোনো জবাব ছিল না। রোহিতের সত্যিটাও সামনে এসে গিয়েছিল। সে মোটেও সেরকম বড়লোক ছিল না যেমনটা সে সাজত। আরও অনেক মহিলার সাথে টাকা আর সম্পর্কের খেলা খেলেছিল সে। যখন সে জানতে পারল যে অনুরাধা আর তার কোনো কাজে লাগবে না, সে নিজেই গায়েব হয়ে গেল। যে চাকচিক্যে সাবিত্রী আর অনুরাধা মুগ্ধ হয়েছিল, সেটা সস্তা পালিশ বেরোল। অভিজিৎ রায় যেতে লাগলেন। অনুরাধা তার পিছু পিছু ছুটল, হাসপাতালের বারান্দা থেকে বাইরের সিঁড়ি পর্যন্ত, তারপর গাড়ির কাছে। একবার ফিরে তাকাও, সে কাঁদতে কাঁদতে বলল। অভিজিৎ রায় থামলেন, পিছন ফিরলেন। দুজনের চোখ মিলল। তার মধ্যে হাজারো কথা ছিল। প্রথম দেখা, প্রথম বৃষ্টি, সেই ভাঙা চায়ের কাপ, রাতের শুকনো খোঁটা, তার চুপচাপ ফেলা চোখের জল, আর সেই শেষ অনুরোধ, 3 ঘণ্টা। অনুরাধা তার সামনে এসে দাঁড়াল। আমি সারা জীবন অপেক্ষা করব। অভিজিৎ রায় খুব ধীরে বললেন, অপেক্ষা প্রেমকে প্রমাণ করে না অনুরাধা। প্রেম তখন প্রমাণিত হয় যখন মানুষ খালি পকেটেও ধনী মনে হয়, আর দুনিয়ার সামনে ছোট হয়েও নিজের ঘরে সম্মান পায়। অনুরাধা কান্নায় ভেঙে পড়ল। অভিজিৎ রায় এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখলেন। সেই স্পর্শ, যাতে অধিকার কম, আশীর্বাদ বেশি ছিল। তুমি খারাপ ছিলে না, সে বললেন। তুমি শুধু দুনিয়ার কথা শুনতে শুরু করেছিলে। আর দুনিয়া সবসময় মানুষের যোগ্যতা জিজ্ঞেস করে, তার ক্লান্তি নয়। গাড়ির দরজা খুলল। সে বসে পড়লেন। অনুরাধা শেষবার বলল, আমাদের গল্প কি এখানেই শেষ হয়ে গেল? অভিজিৎ রায় জানালা দিয়ে বাইরে তাকিয়ে জবাব দিলেন, কিছু গল্প একসাথে থেকে পূর্ণ হয়, কিছু আলাদা হয়ে শেখায় যে প্রেমের অপমান করা উচিত নয়। গাড়ি চলতে শুরু করল। অনুরাধা রাস্তায় দাঁড়িয়ে রইল। তার ওড়না বাতাসে উড়ছিল, চোখের জল থামছিল না। আর তার সামনে ঝাপসা হয়ে যাওয়া ওই মানুষটা শুধু তার স্বামী ছিল না, সে তার জীবনের সেই সত্যিটা ছিল যাকে সে বড্ড দেরিতে চিনতে পেরেছিল। মাসের পর মাস কেটে গেল। অনুরাধা সেই পুরনো ভাড়াবাড়ি ছেড়ে দিল। সে চাকরি শুরু করল। সাবিত্রীও বদলে গিয়েছিলেন। সে এখন আর খোঁটা দিতেন না, হয়তো কারণ জীবন তার জিভের চেয়ে আগে তার অহংকার ভেঙে দিয়েছিল। অনুরাধা প্রতি মাসে একটা ছোট অঙ্ক শহীদ পরিবার আর জওয়ানদের সাহায্যকারী সংস্থায় দান করতে শুরু করল। সে শিখল
যে সম্মান জামাকাপড়, টাকা বা গাড়িতে থাকে না। সম্মান সেই ক্লান্ত মানুষের নীরবতার মধ্যেও থাকতে পারে, যে বাড়ি ফিরে শুধু এক গ্লাস জল চায়। একদিন সে ডাকে একটা খাম পেল। ভেতর একটা ছোট কাগজ ছিল। তাতে শুধু একটা লাইন লেখা ছিল, এখন আমি ঠিক আছি, তুমিও ঠিক থেকো। অভিজিৎ রায়। অনুরাধা সেই কাগজটা বুকে জড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। সেদিন প্রথমবার তার মনে হল, কিছু মানুষ মারা যায় না, কিন্তু তাদের চলে যাওয়ার পরও আমাদের আত্মায় সারা জীবন তাদের অভাব কাঁদতে থাকে। আর সত্যিটা তো এটাই ছিল। সে অভিজিৎ রায়কে সেদিন হারায়নি যেদিন সে বাড়ি থেকে চলে গিয়েছিল। সে তাকে সেদিন হারিয়ে ফেলেছিল যেদিন সে তার সত্যির চেয়ে আগে তার দারিদ্র্য দেখে ফেলেছিল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ।